আজ আপনাদের যে গল্পটি শোনাব সেই গল্পের যিনি লেখক তিনি আমার অতি পরিচিত এবং অনেক শ্রদ্ধেয় একজন মানুষ। তারই লেখা একটি গল্প আজ গল্পকথার আসরে আপনাদের শোনাব। লেখক অশোক তালুকদারের লেখা গল্প অভাগার দিনলিপি। 3 দিন হলো ছেলেটা জ্বর আর পেটের ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি। জ্বরটা কিছুতেই ছাড়ছে না। কাল থেকে অ্যান্টিবায়োটিক দেওয়া শুরু হয়েছে। ডাক্তারবাবু খুবই ভালো, তিনি চেষ্টা করছেন যেন এখানে থেকেই সব ভালো হয়ে যায়, কারণ বাইরে চিকিৎসা করাতে গেলে অনেক খরচ, তার উপরে কামাই। সমীর ডেইলি লেবার, কামাই করলে ঠিকাদার মাইনে কেটে নেবে, সেজন্য ও চাইছে এখানে যেন জ্বরটা সেরে যায়। ডাক্তারবাবু বলেছেন, সমীর, এতে না কমলে ওর পেটের একটা ছবি করাতে হবে, যা এখানে হয় না। আজকাল যা সব কঠিন কঠিন রোগ হচ্ছে কিছুই তো বলা যায় না, তার জন্যই পরীক্ষা নিরীক্ষার প্রয়োজন। সমীর সব শুনে বাইরের বসার বেঞ্চে মাথায় হাত দিয়ে বসল। এই এলাকায় কারখানাটা নতুন গড়ে উঠেছে, হাসপাতাল হয়েছে, তবে খুব বড় না, যাকে বলে কাজ চলা গোছের। ডাক্তার, নার্স, আয়া সবই আছে, তবে বড় ধরনের কিছু অসুখ বিসুখ হলে তার চিকিৎসার ব্যবস্থা নেই। ওরা গাড়ি করে শহরের বড় নামকরা নার্সিংহোমে পাঠিয়ে দেয়, তবে সে সুযোগ সংস্থার স্থায়ী কর্মীদের জন্যই, ঠিকা শ্রমিকদের জন্য নয়। মূলত কনস্ট্রাকশন পিরিয়ডে কোনো ছোটোখাটো দুর্ঘটনা ঘটলে তার প্রাথমিক চিকিৎসা, জ্বর, সর্দি কাশি, পেট খারাপ ইত্যাদি চিকিৎসা এখানে হয়। সে সুবিধা ঠিকা শ্রমিকরাও পেয়ে থাকে, তবে এর জন্য 2 টাকা দিয়ে একটা টিকিট করাতে হয়। স্থায়ী কর্মীদের জন্য মেডিকেল কার্ড আছে, তাদের জন্য ডাক্তারবাবুরা দামি দামি ওষুধ, সিরাপ খসখস করে লিখে দেন। ওষুধের দোকানদাররাও এদের ধার দেয়, পরে বিল করে টাকা পেলে মিটিয়ে দেওয়া যায়। বিকেলে 4টে থেকে 6টা পর্যন্ত ভিজিটিং আওয়ার্স। সমীর একাই এসেছে, স্ত্রী মালতী আসতে পারেনি। সে যে সাহেবের আউট হাউসে ওরা থাকে সেই সাহেবের জন্য রান্না করতে হয়। সাহেব মাংস এনে দেবেন, মাংস আর পরোটা হবে, সাথে সালাড। সাহেবের এক বন্ধুও সাহেবের বাড়িতে আজ খাবেন। মালতীর হাতের রান্না খুব ভালো, সাহেব খুবই পছন্দ করেন। সাহেবের বয়স বেশি না, ওর স্ত্রী আর এক ছেলে, তারা কলকাতায় থাকে। ছেলে লেখাপড়ায় খুব ভালো বলে শুনেছে, সাউথ পয়েন্ট স্কুলে ক্লাস 8-এ পড়ে। কলকাতার ফ্ল্যাটে থাকে। ছুটি ছাটায় 2-4 দিনের জন্য এখানে আসে। ঠিকা শ্রমিকরা অনেকেই সাহেবের আউট হাউসে থাকে, বিনিময়ে সাহেবের 5 ফরমাস খেটে দিতে হয়, ভাড়া লাগে না। মালতীর রং ফর্সার দিকেই, চেহারায় একটা আলগা শ্রী আছে। শরীরের গঠন একবার দেখলে চট করে চোখ ফেরানো যাবে না। গ্রামে যখন ছিল তখন যাকে বলে ছাই চাপা আগুন, সেরকম ছিল। এখানে এই সার্ভেন্ট কোয়ার্টার্সে আসার পর রূপ যেন খুলে গেছে। বিকেলে গা ধুয়ে, কাঁচা কাপড় পরে, স্নো পাউডার মেখে, চুল আঁচড়িয়ে আউট হাউসে থাকা বউরা সব এক জায়গায় মজলিসে বসে। এদের মধ্যে মালতীকে যেন আলাদাভাবে চেনা যায়। ও একটু বেশি সাজগোজ করে, কারণ ওদের সাহেব নোংরা থাকা একদম পছন্দ করেন না। সাহেবের প্রধান্যতায় তাই মালতীর ভালো ভালো ছাপা শাড়ি, সাবান, শ্যাম্পু আর সাজগোজের জিনিসের অভাব হয় না। অন্য মেয়েরা তাই মালতীকে হিংসে করে, কিন্তু মালতীর ওসবে কিছু আসে যায় না।
ও বিশ্বাস করে যিনি থাকতে দিয়েছেন প্রায় সব কিছুর দায় দায়িত্ব নেন, তিনি যাতে খুশি থাকেন সেটাই করা উচিত। সম্প্রতি সাহেব একটা দামি ফোন কিনে দিয়েছেন মালতীকে। বাংলোর কাছাকাছি অফিস হওয়ায় সাহেব অফিস আওয়ার্সের মাঝে মধ্যে কোয়ার্টার্সে চলে আসেন। তার আগে মালতীকে ফোন করে দেন। মালতী সব জিনিস সাজিয়ে গুছিয়ে রাখে, নিজেও উপস্থিত থাকে। সাহেবের কখন কি দরকার হয় কে বলতে পারে, সেজন্য ওকে সব সময়ই ধোপ দুরস্ত থাকতে হয়। আর নিজের বাড়িতে কাজই বাকি। সকাল সকাল যা হোক কিছু রান্না করে নেয়। সমীর টিফিন ক্যারিয়ারে করে ভাত তরকারি নিয়ে যায়, ফেরে সেই সন্ধেয়। কোনো দিন ওভারটাইম থাকলে ফিরতে রাত হবে বলে মালতীকে ফোন করে দেয়। ছেলে 10টার সময় কিছু খেয়ে স্কুলে যায়। স্কুলে দুপুরে মিড ডে মিল খায়। বিকেলে বাড়ি ফিরে বন্ধুদের সঙ্গে মাঠে খেলতে যায়। খেলার খুব আগ্রহ, পড়াশুনোয় ঠিক উল্টো। সন্ধে না করে বাড়ি ফেরে না। মাঝে মাঝে সন্ধে গড়িয়ে গেলে বন্ধুদের বাড়িতে খবর নিতে হয়। দেখা যায় সেখানেও ক্যারাম খেলছে। বাড়িতে এসে পড়তে বসবে কি না সেদিকে একদম মন নেই। বাইরে বন্ধুদের সাথে আনন্দে কাটাতেই ভালোবাসে। বিকেলে বান্ধবীদের সাথে নানা রকম খোশ গল্প করে মালতী। এপাড়ার আউট হাউসের নানা রকম কেচ্ছা কেলেঙ্কারি খবর ছড়ায়। সেগুলো সব আচারের মতো তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করে। পাশাপাশি কোয়ার্টার্সে থাকে কল্পনা। ওর বর্ধমানের দিকে একটা গ্রামে বিয়ে হয়েছিল। 6 বছরের একটা ছেলেও আছে। 5 দিন হলো কল্পনা একটি ছেলের সাথে পালিয়ে গেছে। ভারতীর 16 বছরের ছেলেটা একটা মেয়েকে নিয়ে চলে এসেছে, সিঁথিতে সিঁদুর দিয়ে। স্কুলে ওরা একসাথেই পড়তো। এইসব ঘটনা এপাড়ায় আকছার ঘটে, আর সেগুলোই হলো বিকেলের আড্ডার মুখরোচক গল্প। কিন্তু গল্প যেমনই হোক না কেন, ঘড়িতে 5টা বাজলেই মালতী আর অপেক্ষা করে না। আজকাল মোবাইল ফোনেই তো ঘড়ি থাকে, তাই 5টা বাজার একটু আগেই মালতী মজলিস ছেড়ে উঠে আসে, কারণ 5টায় সাহেব অফিস থেকে আসবেন। তাকে তো চা জলখাবার দিতে হবে। মেম সাহেব তো আর এখানে থাকেন না, তাই মালতীর অনেক দায়িত্ব। ও উঠে আসার সময় অন্য বউ মেয়েরা আকারে ইঙ্গিতে চোখ চাওয়াচাওয়ি করে আর ঠোঁট টিপে হাসে, যদিও মুখে কিছু বলে না। কি আর বলবে, ওরকম দায়িত্ব তো অন্য অনেকেই পালন করতে হয়। মালতী সবই দেখে, অনুভব করে, কিন্তু কোনো দিন কোনো প্রতিবাদ করে না। ওরও তো বয়েই গেল, ও কি কাউকে পরোয়া করে না কি? খেতে না পেলে তো কেউ খেতে দেবে না, কাজেই তাদের পরোয়া কিসের? ইদানিং সাহেবও যেন বেশি বেশি মালতীর উপর নির্ভর হয়ে পড়ছেন। ডিউটির ভীষণ চাপ ইত্যাদির নানা কারণ দেখিয়ে কলকাতা যাওয়া প্রায় বন্ধ করে দিয়েছেন। বিশেষ প্রয়োজনে গেলেও 2-1 দিনের মধ্যে ফিরে আসেন। আর কলকাতার দিকে সমস্ত কাজ, যেমন ছেলের পড়াশুনো ইত্যাদি নানা কাজ মেম সাহেব একা হাতে করেন। কলকাতা হেড অফিসে পোস্টিং পাওয়া সাহেব এক ঘনিষ্ঠ বন্ধু বিকাশবাবু মেম সাহেবকে খুবই সাহায্য করেন। তিনি অবিবাহিত বলে সংসারের দায় দায়িত্ব তার খুবই কম। সংসারে তার বৃদ্ধা মা আর তিনি, কাজেই সাহেবের সংসারে বিভিন্ন কাজে সাহায্য তিনি দায়িত্ব সহকারে পালন করে থাকেন। বিকেল 4টে থেকে ভিজিটিং আওয়ার্স, 5টা পর্যন্ত সমীরের ডিউটি। সুপারভাইজারকে অনেক অনুরোধ করে 1 ঘন্টা আগে কোনো রকমে সমীর বের হয়ে এসেছে। নিরাপত্তারক্ষীরা কোনো মতেই ছাড়তে চায়নি। যাকে বলে হাতে পায়ে ধরে কোনো ক্রমে কারখানা থেকে বের হতে পেরেছে। ভাবছে ছেলেটা সারাদিন একা থেকে বোধহয় হাঁপিয়ে উঠেছে। কারখানা হবার আগে জায়গাটার বেশ কিছুটা পতিত জমিতে ছিল। ঝোপ জঙ্গলে তাল, খেজুর আর বাবলা পলাশ গাছে ভর্তি। এই সময় পলাশ গাছগুলো ফুলে ফুলে লাল
লাল রঙের ফুলে যেন হোলির রং লেগেছে। আর কয়েকদিন পরেই তো হোলি। ছেলেটা এবার রং খেলতে পারবে কি না কে জানে। গাছপালার পুরনো পাতাগুলো ঝরে গিয়ে নতুন পাতা হয়েছে। চারিদিকে যেন সবুজের মেলা। সমীর দ্রুত সাইকেল চালায়। এসব কি দেখার সময় আছে? তবেও ছেলেবেলা থেকেই গাছ পাখি এসব খুবই ভালোবাসে। ও যে সাহেবের আউট হাউসে থাকে সেই সাহেবের বাংলোয় অনেক গাছপালা, ফুল ও ফলের গাছ। 2-3টে কাঁঠাল গাছে প্রচুর মুচি এসেছে। একটা জুঁই ফুলের গাছে কচি কচি সবুজ পাতার ঝোপে বুলবুলি বাসা তৈরি করেছে। আজ সকালেই সমীর দেখেছে। বাসা তৈরিতে স্ত্রী পুরুষের সমান দায়িত্ব। দুজনেই মুখে করে খড়কুটো বয়ে আনছে। এগুলো সমীর দূর থেকে দেখে, কারণ কাছে গেলে যদি ওরা ভয় পেয়ে উড়ে যায়। এইসব 7-5 ভাবতে ভাবতে সমীর যে কখন হাসপাতালের গেটে এসেছে একদম তা খেয়াল করেনি। সম্বিত ফিরে পেল হাসপাতালের এক গ্রুপ ডি স্টাফের ডাকে। সমীর যে রে, তা এইখানে কি করতে? সমীরেরই বন্ধুস্থানীয় অমল। ও কারখানায় চাকরি পেয়েছে জমি দাতা হিসেবে। সমীরের দিকে এগিয়ে এলো। সমীর বলল, আর বলিস কেনে ভাই, আজ 3 দিন হলো ছেলেটার হাসপাতালে ভর্তি, জ্বরে আর পেটের বেদনা নিয়ে। যাই দেখি আজ কেমন আছে। যা যা দেখ বলে অমল মুখ দিয়ে একটা দুঃখসূচক শব্দ করল। সমীর এগিয়ে গেল। আজ হয়তো জ্বরটা ছেড়ে গেলে ছুটি দিয়ে দেবে। বেডের কাছে যেয়ে দেখল সাধন বালিশে হেলান দিয়ে দরজার দিকে মুখ করে শুয়ে আছে, যেন মা বাবার জন্য অপেক্ষা করছে। ওয়ার্ডে আর কোনো রোগী ভর্তি নেই, ফাঁকা ফাঁকা। একজন সিস্টার আছেন আর একজন আয়া। সেও জমি দাতার চাকরি পেয়েছে। দুজনে বসে গল্প করছে। সমীর ওয়ার্ডের অফিসে ঢুকবার আগে একবার কাশল। ওর কাশির শব্দে সিস্টার এবং আয়ার সচকিত হলো। সমীর কাচুমাচু হয়ে সিস্টারকে জিজ্ঞাসা করলো, আজ কেমন দেখছেন আজ্ঞা, জ্বরটা ছেড়িছে? সিস্টার বললেন, সম্পূর্ণ ছাড়েনি, তবে কমের দিকে। আজকের দিনটাও ডাক্তারবাবু নজরে থাকতে বলেছেন। সম্পূর্ণ সেরে গেলে হয়তো কাল ছেড়ে দিতে পারেন। একটা ভিটামিন টনিক কিনতে হবে, ডাক্তারবাবু লিখে দিয়ে গেছেন বলে একটা ছোট সাদা কাগজ সমীরের দিকে এগিয়ে দিলেন। সমীর কাগজটা নিল। ওর হঠাৎ মনে পড়ে গেল আজ ছুটি হয়ে যাবে ভেবে ওর জন্য তো কিছুই আনা হয়নি। আর তাছাড়া ডিউটি তো সোজা হাসপাতাল থেকে চলে এসেছে। এখন কি করা যায়? ও আস্তে আস্তে ছেলের বেডের কাছে যেয়ে মাথায় হাত বুলিয়ে দিয়ে বললে, কেমন আছো বাবু? সাধন ওর রোগক্লিষ্ট মুখে একটু হাসির চেষ্টা করে বলল, একটু ভালো আছি বাবা। বাবা, আমাকে একটা রিমোট কন্ট্রোল গাড়ি কিনে দিবে? ওর মুখটা দেখে সমীরের মনটা খুবই খারাপ হয়ে গেল। ছেলেটার গাড়ির খুব শখ। একটাই ছেলে, স্বল্প আয়ের মধ্যে বরাবরই চেষ্টা করেছে ছেলের শখ মেটানোর। শখ বলতে ওই গাড়ি। প্রতিবার জন্মদিনে ওর গাড়ি চাই। গাড়িগুলো খুবই যত্ন করে রেখে দেয়। একবার করে গাড়িগুলো চালিয়ে দেখে আর রেখে দেয়। অনেক গাড়ি ঘরে জমে আছে, তবুও গাড়ির শখ মেটে না। গাড়ি কিনে দিলেই গাড়ির চাকার রাবারগুলো খুলে দেখে চাকা বেঁকবে কিনা। এখনকার গাড়িগুলো ব্যাটারি চালিত হয়, 6টা ব্যাটারি লাগে, তাতে 60 টাকা বেরিয়ে যায়। ওদের এই খরচ খুবই কষ্টকর, তবুও সমীর চেষ্টা করে ছেলের স্বাদ মেটানোর। আর যখন সাধন একটা রিমোট কন্ট্রোল গাড়ির আবদার করলো, তখন সমীরের মনে হলো জ্বরে ভোগা ছেলেটা হয়তো গাড়িটা পেলে একটু খুশিতে থাকে।
তাই ঠিক করলো ভিজিটিং আওয়ার শেষ হবার আগে ওর জন্য কিছু খাবার আর একটা গাড়ি কিনে এনে দিতে হবে। একটু পরেই আসছি বলে সমীর হাসপাতাল থেকে বেরিয়ে এলো। কাছে যা টাকা ছিল তাই দিয়ে প্রথমেই ওষুধটা আর কিছু ফল কিনে নিল। এবার গাড়িটা কিনতে হবে। ওদের ওখানে ভালো গাড়ির দোকান থাকার কথা নয়, কিন্তু কনস্ট্রাকশন পিরিয়ডে হঠাৎ করে কিছু দোকান তৈরি হয়েছে যাতে ভালো ভালো জিনিসপত্র পাওয়া যায়। কারণ যারা পার্মানেন্ট ওয়ার্কার, উঁচু পদে কাজ করেন, ভালো মাইনে পান এবং বিশেষত ইঞ্জিনিয়ার যাদের ঠিকাদারদের কল্যাণের হাতে প্রচুর কাঁচা পয়সা, তাদের ভালো জিনিস চাই, দাম যাই হোক। এরা সব বিভিন্ন প্ল্যান্ট থেকে এখানে এসেছেন। নতুন কারখানার স্থানীয় লোক উঁচু পদে নিয়োগ হয়নি। আন্দোলন অবশ্য জারি থাকে, কিন্তু টেকনিক্যালের দোহাই দিয়ে কোম্পানি কোনো উঁচু পদে এখান থেকে নিয়োগ করে না। তাই এইসব ভালো বেতনের চাকরিদের চাহিদা অনুযায়ী সবজি, মাছ, মুদির দোকান, স্টেশনারি দোকান ইত্যাদি অনেক কটাই তৈরি হয়েছে। এরকমই একটি দোকান মডার্ন স্টোর। এই দোকানে যেমন দামি দামি খেলনা পাওয়া যায়, তেমনি দামি দামি কসমেটিক্স ও নিত্য ব্যবহারের জিনিসপত্রও পাওয়া যায়। দোকানদার ছেলেটির নাম তপন। খুবই চালাক চতুর ছেলে। বৌদি বৌদি করে মেম সাহেবদের খুব পটাতে পারে আর বেশি বেশি দামে জিনিসপত্র গোছাতে ওস্তাদ। বৌদিরাও এই অনুন্নত এলাকায় এরকম একটা দোকান পেয়ে ততোধিক তপনের মিষ্টি মন ভোলানো ব্যবহারে খুবই খুশি হন। নিজেদের মধ্যে আলোচনা করেন, তপন ছেলেটা বেশ ভালো। যাই হোক, সমীর মডার্ন স্টোরসে যে বলল, তপন একটা রিমোট কন্ট্রোল গাড়ি দাও তো, ছেলেটা 3 দিন জ্বর, ওকে হাসপাতালে দিয়ে আসবো। কথাটা শুনে তপন যেন একটু অবাকই হলো। পাশের গ্রামে বাড়ি হবার জন্য সমীরের সাথে তার চেনাশোনা আসে। ঠিকা শ্রমিক সমীর এত দামি কিনতে পারবে কি না, তারপরে এখন মাসের শেষ, এত দামি গাড়ি কিভাবে কিনবে? অবশ্য অনেকেই অনেক দিন থেকে পয়সা আসে। দোকানে আস্তে আস্তে খদ্দের জমতে শুরু হয়েছে। তপন একটু দেরি করছে দেখে সমীর তাগাদা দিল, কারণ হাসপাতালে বেডে শুয়ে ছেলে ওর জন্য অপেক্ষা করে আছে। সমীরের তাড়া পেয়ে অবশেষে তপন একটা বড় প্যাকেট ধুলো ঝেড়ে কাউন্টারে রাখলো। প্যাকেটের উপরে সুন্দর একটা গাড়ির ছবি। সমীর দাম জিজ্ঞেস করায় তপন বলল, দাম তো অনেক, তবে তোমাকে সস্তা করে লাগিয়ে দেব। সমীর বলল, কত দাম বলোই না। তপন বলল, রিমোট কন্ট্রোল গাড়ি তো 600 টাকা দাম, তবে তোমাকে 500 টাকায় দিয়ে দেব। 6টা ব্যাটারি আর রিমোটের 2টো ব্যাটারির দাম লাগবে না। এইসব জিনিস তো এদিকে পাওয়া যায় না। এক সাহেব ছেলের জন্য অর্ডার দিয়েছিলেন, কিন্তু হঠাৎ করে ট্রান্সফার হয়ে চলে গেলেন, তাই গাড়িটা তুমি পেয়ে গেলে। গাড়ির দাম শুনে সমীরের তো মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। গাড়ির দাম সম্পর্কে ওর কোনো ধারণাই ছিল না। ভেবেছিল হয়তো 200 টাকার মধ্যে হয়ে যাবে, তাও ধারে যদি দেয় তো নেওয়া যাবে, কারণ এখন তো মাসের শেষ, বেতন হতে এখনও অনেকটা দিন বাকি। এত টাকা দিয়ে ছেলের জন্য গাড়ি কিনতে হবে তা ওর কল্পনাতেও ছিল না। মুহূর্তে ওর নিজের জীবনের একটা ঘটনার কথা মনে পড়ে গেল, সিনেমার ফ্ল্যাশব্যাকের মতন। ও তখন খুবই ছোট। বাবা ছেলেবেলাতেই এক দুর্ঘটনায় মারা যান। মায়ের কাছেই মানুষ। একবার মায়ের সাথে মায়ের মেজ কাকার কলকাতার পাইকপাড়ার বাড়িতে যে কয়েকদিনের জন্য ছিল। কি জামা প্যান্ট পরে গিয়েছিল তাও এখনও মনে পড়ে। একটা রং ওঠা ফুল প্যান্ট আর হাফ শার্ট। এখনকার ছেলেরা ওই পোশাক লজ্জায় পরতেই পারবে না। মনে পড়ে মায়ের সেই কাকা নিশ্চয়ই খুব ভালো চাকুরি করতেন, কারণ তিনি কোট প্যান্ট টাই পরে অফিসে যেতেন। মায়ের সেই কাকার এক ছেলে এক মেয়ে। ছেলে উচ্চশিক্ষার জন্য বিলেতে যায়।
ওরা ওখানে থাকতেই বোধহয় মাদ্রাজ হয়ে গিয়েছিলেন বা বোম্বাই। সবাই মিলে 3টে কালো হলুদ ট্যাক্সি করে হাওড়া স্টেশনে ট্রেনে তুলতে এসেছিল। ওর পরিষ্কার মনে আছে, 2-3টে বড় বড় সুটকেসে জামা কাপড়, তার মধ্যে স্যুট টাই বেশি, আর নিত্য ব্যবহার জিনিসপত্রের মাঝে একটা গোল রিং করা নরম ধরনের সাদা কাগজ। ওটার নাম নাকি টিস্যু পেপার। কী কাজে লাগে বলাতে সবাই হাসাহাসি করেছিল। সমীর তখন বুঝতে পারেনি, পরে বুঝেছে ওটা কী কাজে লাগে। মায়ের সেই কাকার মেয়ে মানে ওর মাসি সম্ভবত স্কুলের উঁচু ক্লাসে পড়তো। ওকে সেই মাসি খুবই ভালোবাসত, সাথে করে দোকানে নিয়ে যেয়ে এটা ওটা কিনে দিত। মাসি প্রায় প্রতিদিনই রবি ঠাকুরের ঐক্যতান কবিতাটা মুখস্থ করত। শুনে শুনে সমীরেরও কবিতার 2-1টা লাইন মুখস্থ হয়ে গিয়েছিল। বিপুলা এই পৃথিবীর কতটুকু জানি, দেশে দেশে কত না নগর রাজধানী, মানুষের কত কীর্তি, কত সিন্ধু মরু, কত না অজানা দেশ, কত না অপরিচিত তরু। আর মনে পড়ে না। যাই হোক, বহুদিন আগের কথা তো। ওদের বাড়ি থেকে বাজার বা বাস স্ট্যান্ড গেলে পথে একটা দোকান পড়তো, তাতে অনেক জিনিসের সাথে কাচের শোকেসে অনেক খেলনাও থাকতো। অনেক খেলনার মধ্যে একটা হালকা নীল রঙের অ্যাম্বাসেডার গাড়ি ছিল। গাড়িটা একেবারে হুবহু অ্যাম্বাসেডার গাড়ির মতো, খুবই সুন্দর। সমীর যাওয়া আসার পথে শোকেসের মধ্যে গাড়িটা দেখত আর মনে মনে চাইতো যে ওটা যদি আমি পেতাম, কিন্তু সাহস করে কথাটা ওর মাকেও বলতে পারেনি। ওর মায়ের তো ক্ষমতা নেই ওই গাড়িটা কিনে দেবার, সেটাও বুঝতো, কারণ গাড়িটার দাম নিশ্চয়ই অনেক হবে। কিন্তু কীভাবে যেন কথাটা মায়ের কাকিমা অর্থাৎ ওর দিদার কানে গিয়েছিল। তিনি বললেন, এই কথা তো আগে বলনি কেন? চলো তো দেখে আসি কী জিনিস। সমীরকে সাথে করে ওর দিদা দোকানে যেয়ে গাড়িটা দেখলেন, দাম জিজ্ঞেস করলেন। দোকানদার বলল 60 টাকা। দিদা বললেন, গাড়িটা দাও। কিন্তু গাড়ির দাম শুনে সমীর বেঁকে বসেছিল। সেই সময় 60 টাকার অনেক মূল্য। সমীরের সাহস হলো না যে এত দাম দিয়ে দিদা ওর জন্য গাড়িটা কিনে দিক। ওরা তো খুবই গরিব, ওদের পক্ষে এত দামি খেলনা মানায় না। তাই সমীর কিছুতেই গাড়িটা নিল না। দিদাও কিন্তু কিনে দেবার জন্য জোর করলেন না। আজও সমীর মানুষ চোখে ওই গাড়িটা যেন দেখতে পায়। তাই আজ যখন দোকানদার তপন গাড়িটার দাম বলল, তখন সমীরের নিজের ছেলেবেলার কথা মনে পড়ে গেল। কত কষ্ট করেই না ওর মা ওকে মানুষ করেছেন। আজ তিনি নেই। কত তুচ্ছ তাচ্ছিল্য জিনিস দিয়েই না ও খেলতো। এখনকার ছেলেরা ওসব ভাবতেই পারবে না, ওরা তো সহজেই অনেক কিছু পেয়ে যায়। দিন পাল্টেছে, সময়ও বদলেছে। পুরনো চিন্তা ভাবনা ধ্যান ধারণা আঁকড়ে ধরে থাকলে চলবে কেন? কিছুক্ষণের মধ্যেই সমীরের সম্বিত ফিরে এলো। গাড়িটা নিয়ে যেতেই হবে, বাবু আশা করে বসে আছে। সে তপনকে বলল, গাড়িটা ব্যাটারি লাগিয়ে একটু চেক করে দাও তো। তপন প্যাকেট খুলে গাড়িটা বের করে ব্যাটারি লাগিয়ে চালিয়ে দেখালো, সুন্দর চলছে। গাড়িটার দাম যায়নি, গাড়িটা কিন্তু খুবই সুন্দর, নিশ্চয়ই সাধনেরও বেশ পছন্দ হবে। সমীর তপনকে বলল, গাড়িটা প্যাকেটে ঢুকিয়ে দাও। এবার আস্তে আস্তে অনুরোধের সুরে বলল, তপন, গাড়িটার দাম কিন্তু আমি আজ দিতে পারবো না, কয়েকদিন পরে পেমেন্ট পেলেই দিয়ে যাব। এবার তপনের মুখটা কঠিন আর কালো হলো। ও বলল, এখন আমি ধারে দিতে পারবো না। অনেকেই বলে নিয়ে যাবে, কিন্তু পরে দেয় না, আর দোকানেই আসে না। নিতে হলে তুমি টাকাটা দিয়ে নিয়ে যাও। কিন্তু সমীর কোথায় টাকা পাবে? বাড়িতেও তো টাকা নেই। তাছাড়া সংসার চালাবার জন্য যে সামান্য পয়সা আছে তা দিয়ে তো আর গাড়ি কেনা যাবে না। এখনও যে মাসের বেশ কয়েকটা দিন বাকি।
অনেক সময় খুব প্রয়োজনে মালতী মারফত সাহেবের কাছ থেকে কিছু কিছু টাকা ধার নেয়, পরে শোধ করে দেবে বলে, কিন্তু কোনোদিনও শোধ করতে পারেনি। যদিও সাহেবের অনেক টাকা, মোটা বেতন, তারপর কনস্ট্রাকশন পিরিয়ডের প্রচুর উপরি, কিন্তু সাহেবই বা শুধু শুধু কেন টাকা বারে বারে দেবেন? কেন? তাই ওই দিকটা মালতী দেখে। কিন্তু আজ তো টাকা ধার চাওয়ার মতো কোনো পরিস্থিতি নেই। মালতী হয়তো সাহেবকে আর তার বন্ধুর জন্য নানা রকম রান্নাবান্নায় ব্যস্তও থাকবে। এবার সমীর অন্য রকম প্রায় তপনের হাতে পায়ে ধরতে লাগলো। গাড়িটা না নিয়ে অসুস্থ ছেলেটার কাছে ও যে দাঁড়াবে কী করে? অনেক অনুরোধ উপরোধের পর তপনের মনটা অসুস্থ ছেলেটার কথা চিন্তা করে হয়তো একটু নরম হলো। পাশাপাশি গ্রামের লোক, চেনাশোনা, তাছাড়া প্রতি বছর জন্মদিনে ছেলের জন্য কিছু জিনিস কিনলে ওরা ওর দোকান থেকেই কেনে। কোনো অনুষ্ঠান বাড়িতে গিফট দিতে হলেও ওরা এই দোকান থেকেই নেয়। ওর স্ত্রী মালতীও তার সাজগোজের জিনিসপত্র এই দোকান থেকে কেনে। মাঝে মধ্যে ধারেও নেয়, তবে পেমেন্ট পেলে দিয়েও যায়। টাকা মেরে দেয়নি কখনো। একটা বিশ্বাসযোগ্যতা তৈরি হয়েছে। তাই তপন দয়াপরবশর হয়েই গাড়িটা প্যাকেটে ভরে দিল, কিন্তু একটা শর্ত আরোপ করলো, পেমেন্ট পেলেই টাকাটা শোধ করতে হবে, আর দামের থেকে 50 টাকা বেশি, অর্থাৎ 550 টাকা দিয়ে যেতে হবে। এতক্ষণে সমীরের মুখে হাসি ফুটল, মনে আনন্দ হলো। যাক, তাহলে গাড়িটা পাওয়া গেল। আর দেরি না করে ও তাড়াতাড়ি ওষুধ, খাবার দাবার আর গাড়িটা নিয়ে হাসপাতালে চলল। যে দেখলো মন খারাপ করে অধৈর্য হয়ে সাধন এক পাশ ফিরে বেডে চুপচাপ শুয়ে আছে। সাধনকে ডেকে গাড়িটা দেওয়াতে ওর আনন্দ আর ধরে না। বলল, বাবা, খুব সুন্দর গাড়িটা এনেছ। আমার এক বন্ধুর এইরকমই একটি গাড়ি দেখেছিলাম। সমীরের মন থেকে এক লহমায় সমস্ত গ্লানি যেন মুছে গেল। খুবই আনন্দ হতে লাগলো ওর। কি আর এমন জিনিস? এই জিনিসটুকু দিয়েও একমাত্র অসুস্থ ছেলেটার মুখে হাসি আনতে পারছিল না। এসবই অদৃষ্টের পরিহাস। এই পৃথিবীতে গরিব হয়ে জন্মানোটাই কি অপরাধ? দেখতে দেখতে 6টা বেজে গেল। এবার বাড়ি যেতে হবে। ছেলে এবং হাসপাতালে সবার কাছ থেকে আগামীকাল আসব বলে বিদায় নিয়ে ওদের আউট হাউসের দিকে চলল। এতক্ষণে অনুভব করলো খুব খিদে পেয়েছে। সেই কোন সকালে খেয়েছে, তারপর সারাদিন নানা ধকলের মধ্যে দিয়ে গেছে। বাড়ি যেয়ে কিছু খেতে হবে, হয়তো মুড়ি টুড়ি কিছু নিজেই নিয়ে খেতে হবে। মালতীকে কত এখন আর পাওয়া যাবে না। সাহেবের বাংলো থেকে সব কাজ সেরে কত রাতে ফিরবে কে জানে। হয়তো সাহেবের কিছু খাবার বেঁচে গেলে নিয়ে আসতেও পারে, তাই দিয়েই রাতটা চলে যাবে। সাহেব তো বাসি খাবার খান না। বাসায় ফিরে কৌটো থেকে কিছুটা মুড়ি আর বয়াম থেকে সামান্য চানাচুর আর একটু তেল, কাঁচা লঙ্কা দিয়ে মেখে নেবার পর পেটটা একটু শান্ত হলো। মালতী যখন আসবে কে জানে, হয়তো বেশ দেরিই হবে। তা হোক, গ্রাম থেকে এখানে আসার পর মালতীর অনেক পরিবর্তন হয়েছে। ভালো করে কথাই বলে না, সামান্য বিষয়ে রেগে যায়, চিৎকার করে, থেকে থেকে বলে, তুমি আমাকে কি সুখ দিতে পেরেছ? বিয়ের পর তো এক পদ গয়নাও করিয়ে দিতে পারোনি। পুজোর সময় একটা শাড়ি দাও, তাও খুবই কম দামের। একটা বাড়িও তো করতে পারলে না। সাহেব যদি ট্রান্সফার হয়ে চলে যায়, তখন আমাদের থাকবার কি হবে? এসব বিষয়ে ভাবনা চিন্তা করো। কথাগুলো শুনে সমীর মরমে মরে যায়। সত্যিই তো, সমীরের এই সামান্য আয়ে সংসার চালানোই দায়, তাই গয়না, দামি গাড়ি কোথা থেকে দেবে? গ্রামের বাড়িটা তো ছিল মাটির দেওয়াল, উপরে টালি, তাও এখন পোড়ো পোড়ো অবস্থা। হয়তো বাড়ির ভিটেটুকু আছে, কিন্তু তা 3 ভাইয়ের যৌথ সম্পত্তি।
ভাগ হলে কতটুকু আর ভাগে পাবে, হয়তো 1 কাঠারও কম। তাতেও তো আর বাড়ি করা যায় না। আর অত দূরে ওই গ্রামের বাড়ি করলেও বউ ছেলে সেখানে থাকবে বলে আশা হয় না। দ্বিতীয় পথ হলো এই গঞ্জ এলাকায় একটা জমি কিনে একটা বাড়ি তৈরি করা। এটা সমীরেরও অনেক দিনের স্বাদ, কিন্তু সব স্বাদই তো পূরণ হয় না। অল্প স্বাদের মধ্যে এত কিছুর যে ফারাক আছে, সেই ফারাকটা যে কোনো দিনে ভরাট করতে পারবে তা সমীর আশাও করতে পারে না। তা মালতীর এই আগুন ছড়ানো কথাগুলো শুনে সমীর চুপ করে যায় আর মনে মনে অদৃষ্টকে অভিশাপ দেয়। মাঝে মাঝে ভাবে যে হয়তো ওর মতো মানুষের বিয়ে করাই উচিত হয়নি। একবার শ্রমিক বন্ধুদের সাথে সমীর একটা মিটিংয়ে গিয়েছিল। সেখানে শ্রমিকদের জীবনের নানা সমস্যা, বেতন, সুযোগ সুবিধা বৃদ্ধি না করা, কাজের ঘন্টা বাড়িয়ে দেওয়ার আইন, যখন তখন ইচ্ছে মতো ছাঁটাই, এসব নিয়ে অনেক আলোচনা হচ্ছিল। একজন বয়স্ক নেতা বলেছিলেন, অভাবী শ্রমিকদের জীবনের সমস্যার জন্য যে নিজে দায়ী নয়, দায়ী হলো এই সমাজ ব্যবস্থা। যে ব্যবস্থায় ধনী আরও ধনী হয়, গরিবরা কষ্ট থেকে মুক্তি পায় না। তাই এই ব্যবস্থা পাল্টাতে হবে, সবাই জোটবদ্ধ হয়ে লড়াই করতে হবে। কথাগুলো সমীর মন দিয়ে শুনছিল, ওর ভালোই লেগেছিল। কিন্তু শ্রমিকদের এক করবে কে? তাদের তো নানা ইউনিয়ন, মালিকদের পেটুয়া ইউনিয়ন শ্রমিকদের মধ্যে ভাগ করে ফাটল ধরায়। শ্রমিকরা এক হতে পারে না, তাই সমাজ ব্যবস্থা পাল্টানোর স্বপ্ন সমীরদের মতো অসহায় শ্রমিকদের কাছে অধরাই থেকে যায়। একটু গড়িয়ে নেবার জন্য শুয়ে পড়তে কোথা থেকে ঘুম এসে সমীরকে গ্রাস করে নিল। ঘুমের মধ্যে সমীর একটা অদ্ভুত স্বপ্ন দেখল, যার মাথা মুন্ড কিছুই নেই। স্বপ্নে দেখল একটা ছোট নৌকোয় বিকেলবেলায় সাহেব আর মালতী ভেসে যাচ্ছে। সাহেব মাঝি মল্লাদের মতো একটা লুঙ্গি আর ফতুয়া পরেছেন, মাথায় গামছার পাগড়ি। মালতী খুব সেজেছে, মাথায় একটা ফুল গুজেছে। পরন্ত সূর্যের রক্তিম আলো ওর মুখে এসে পড়েছে। ফর্সা মুখের উপর লাল আলো পড়ে ওকে খুবই সুন্দরী দেখাচ্ছে। সাহেব বৈঠা হাতে নিয়ে নৌকাটা আস্তে আস্তে চালাচ্ছেন। মালতী খুব হাসছে আর একটা গান গাইছে। তীরে ও আর তার ছেলে সাধন, সাধন যত মা মা বলে ডাকছে, নৌকো ততই দূরে চলে যাচ্ছে। একবার সমীর চিৎকার করে ডাকলো, মালতী! একবার, দুবার, তিনবার, কিন্তু শত চেষ্টাতেও সে গলা দিয়ে আজ বেরোলো না। আর তখনই দরজায় ঠক ঠক শব্দে সমীরের ঘুম ভেঙে গেল। ও ধরফর করে বিছানায় উঠে বসলো। তাড়াতাড়ি দরজা খুলে দিল। বাইরে মালতী, ওর হাতে কিছু জিনিসপত্র, সম্ভবত হয়তো বেঁচে যাওয়া খাবারই হবে। অনেক রাত হয়েছে। মালতী রেগে মেগে বলল, কি এত সন্ধ্যে থেকে ঘুমো? ডাকলে শুনতে পাও না? কখন থেকে চিৎকার করে ডাকছি। সমীর খুবই লজ্জিত হলো। তাই তো মালতী হয়তো অনেক ডাকাডাকি করেছে। ওর ডাকাডাকিতে পাশের লোকেরও জেগে যাবার কথা। যাই হোক, মালতী বলল, অনেক রাত হয়েছে, আমি খেয়ে এসেছি। সাহেব কিছুতেই ছাড়লেন না, বললেন, তুমি রেঁধেছো আর আমি একাই খাবো? তা হয় না, তুমিও আমার সাথে খেয়ে নাও। তোমার কর্তার জন্য খাবার নিয়ে যাবে। একটা বিশেষ কাজ পড়ে যাবার জন্য সাহেবের যে বন্ধুর আসার কথা ছিল তিনিও আসতে পারেননি। কাজেই খাবার অনেকটাই বেঁচে গেছে। মালতী সেগুলো নিয়ে এসেছে। মালতী বার দুই হাই তুলে বলল, ওহ, আমার খুব ক্লান্তি লাগছে। খাবারগুলো তুমি বেড়ে খেয়ে নাও, আমি শুচ্ছি। এই বলে মালতী শুয়ে পড়ল। রাত এখন প্রায় 12টা। অগত্যা সমীর সেই বহুমূল্য খাবারগুলো চটপট খেয়ে নিয়ে শুয়ে পড়ল। কালকে ডিউটি আছে, ভোর ভোর উঠতে হবে। কাল থেকে আর জ্বরটা আসেনি, পেটের ব্যথাও আর হয়নি। তাই ডাক্তারবাবু আজ সাধনের ছুটি লিখে দিয়েছেন। কয়েকটা ওষুধ এখন চলবে,
আর খাওয়া দাওয়া নিয়মকানুন করে। ডাক্তারবাবু সবই লিখে দিয়েছেন। ডিউটি থেকে ফেরার পথে সমীর হাসপাতালে গেল সাধনকে বাড়ি নিয়ে যেতে হবে বলে। যেয়ে দেখলো আজ মালতী আগেই এসে গেছে। ডিউটিরত নার্স ওদের সব কিছু বুঝিয়ে দিলেন, কোন ওষুধ কবার কখন খেতে হবে, খাওয়া দাওয়া কী করবে ইত্যাদি। 15 দিন পর ডাক্তারবাবুকে আর একবার ডেকে নিয়ে যেতে বললেন। সাধন বেচারা কদিন হাসপাতালে খাবার খেয়ে খেয়ে খুবই মনমরা হয়ে গিয়েছিল। ও একটু ভালো খেতে ভালোবাসে। আজ একটু মাংস খাবার ইচ্ছে হলো। মালতী বলল, বাজারের দিকে একবার যাও না, যদি একটু পাঁঠার মাংস পাও তবে ওকে একটু পাতলা ঝোল করে দেব, রাত্রে আমাদেরও দুপুস করে হয়ে যাবে। আজ আর অন্য কিছু রাঁধতে পারি না। জ্বর থেকে উঠেই মাংস খাওয়া ঠিক হবে কি না সে কথাটা সমীর ভাবল, কিন্তু বউয়ের আদেশ অমান্য করার সাহস হলো না ওর। তাই মা বেটাকে বাসায় পাঠিয়ে ও গেল বাজারের দিকে। এখানে একটাই পাঁঠার মাংসের দোকান, মুরগির দোকান অবশ্য কয়েকটা আছে, কিন্তু সন্ধ্যার পর আর বিক্রি হবে কি না সেজন্য কেউ রিস্ক নিয়ে নতুন করে মাংস কাটতে চায় না। কাটা থাকলে পাওয়া যায়, কিন্তু খোঁজ নিয়ে দেখলো কোনো দোকানে কাটা মাংস নেই, আর গোটা মুরগি কেনাও এখন সম্ভব নয়। অগত্যা গেল পাঁঠার মাংসের দোকানে, সেখানেও মাংস শেষ। দোকানদার বলল, মাংসের যা দাম কেউ খেতেই যায় না, অনেকে তো শরীরের অসুবিধার কারণে এই মাংস খাওয়া ছেড়েই দিয়েছে। বিকেলে আজ একটা ছোট পাঁঠা কেটেছিলাম, একজনের অর্ডার ছিল, তা সবটাই নিয়ে গেল। থাকার মধ্যে এখন 4টে পা, যাকে বলে টেংরি, তাই পড়ে আছে। সমীর তো মহা সমস্যায় পড়ল। এখন কি হবে? একদিন ওর ধূর্ত স্বভাবের এক বন্ধু বলেছিল, টেংরি ছাড়িয়ে টুকরো টুকরো করে বেশ ঝাল ঝাল মশলা দিয়ে যদি রান্না করা যায় তবে বেশ খেতে লাগে, আর দামটাও খুব কম পড়ে। আজ সমীরের সেই বন্ধুর কথাটাই মনে পড়ল। দেখাই যাক না একবার পরখ করে। এইসব চিন্তা করে সমীর দোকানদারকে বলল, ঠ্যাংগুলো ছাড়িয়ে পিস করে কাটো তো, কত লাগবে? দোকানদারও সেই সুযোগই খুঁজছিল। ওগুলো নিয়ে কতক্ষণই বা বসে থাকবে, তাকেও তো দোকান বন্ধ করে বাড়ি যেতে হবে। বাড়ি অনেকটাই দূরে। সে বলল, নাও না, লাগিয়ে দেব, সস্তা করে দেব। সেগুলো নিয়ে বাসায় যেয়ে সমীর মালতীকে বলল, আজ অনেক দেরি হয়ে গেছে, ভালো মাংস পেলাম না, এগুলো বেশ করে রান্না করো দেখি, আর একদিন ভালো মাংস নিয়ে আসবো। মালতী অনিচ্ছা সত্ত্বেও বেশ জুৎসই করে রান্না করলো। কি আর করবে, সমীরের কথাও বিশ্বাস করলো কি না কে জানে। হয়তো পয়সা খরচা করবে না বলেই স্বামী এই বস্তুটা এনেছে। আর রাত্রে খাবার সময়ে ঘটলো সেই ঘটনা। 3 জনে একসাথে খেতে বসেছে। মালতী 3 জনের পাতে ভাত আর মাংসের নামের বস্তুটা দিয়েছে বাটিতে ঝোল সমেত। সাধন ভাত ভেঙে বাটি থেকে মাংস ঢালতে যে বাটিতে মাংস খুঁজতে লাগলো, কিন্তু শুধু হাড়ের টুকরো ছাড়া কিছুই পেল না। এমনিতেও একটু জেদি গোছের আর একগুঁয়ে স্বভাবের ছেলে। তারপর কয়েকদিন অসুখ ভোগ করার ফলে খুবই খিটখিটে হয়ে গেছে। মাংস না পেয়ে ও চিৎকার করে উঠল, মাংস কই? এ কি মাংস? এ আমি খাবো না, তোমরা খাও, দুধ তো ছাই বলেই বাটিটা ছুঁড়ে মারল। মাংসের ঝোল আর হাড়ের টুকরোগুলো ঘরময় ছড়িয়ে পড়ল। মালতী হায় হায় করে উঠল। আর বোকা নির্বোধ অপদার্থ সমীরটা কিংকর্তব্য বিমূঢ় হয়ে একদিকে মাথায় হাত দিয়ে বসে রইল। নমস্কার।